কাছে আসছেন কেন? সরে যান প্লিজ। কালকে আবার বিয়ে, আপনি সম্পর্কে আমার হবু দেওর। দয়া করে আমার কাছে এগোবেন না, না হলে আমি কিন্তু এবার জোরে চিৎকার দিব। নূর ক্রমশ বিছানার ওপর এপাশ ওপাশ করছে। ও যতটা পিছোচ্ছে আশ ততটা ওদিকে এগোচ্ছে। কোনো উপায় না পেয়ে বিছানা থেকে নেমে যেতেই আশ ওর হাতটা খপ করে ধরে ওকে কোলে তুলে বিছানায় ফেলে দিয়ে হাত দুটো শক্ত করে চেপে ধরল। হলুদ উপলক্ষে পরা হাতের ফুলগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আমি তোমার দেওর, এই ভাবনা তুমি কোথা থেকে পেয়েছো? আফু সোনা, তুমি তো আমার বউ, আর আমাকে ছেড়ে আমার ভাইয়ের নামে নিজের গায়ে হলুদ ছোঁয়াচ্ছ। এটা কি করে হয় বলো? নূর কাপা গলায় বলল, আমি নূর, তাই প্লিজ এই বিশ্রী ভঙ্গিতে নামটা উচ্চারণ করবেন না। আর ছাড়ুন আমাকে, আমার হাতে লাগছে, সরে যান। আশ এবার একটা টেডি স্মাইল দিয়ে নূরের কাছে গিয়ে ওর নিচের ঠোঁট জোড়াতে কামড় বসাতেই হঠাৎ প্রবল শব্দে দরজা খোলার আওয়াজের সাথে একটা মেয়ে এসে রুমে ঢুকে গেল। নূরের প্রাণ পাখি যেন উড়ে গেল। যেই ভয়টা পেয়েছিল তাই হলো। আয়াস নূরের কাছ থেকে সরে আসার আগে বলল, তোমার শরীরে আমার দেওয়া প্রথম চিহ্ন, এখন একটা দিলাম, পরে আরও দিব আফু সোনা। তবে এখন যা হতে চলেছে, পারলে আটকে দেখাও। কথাটা বলে ঠোঁটের কামড় দেওয়া অংশটাতে বেশ শব্দ করে একটা চুমু খেলো, যাতে আওয়াজটা রুমে উপস্থিত মেয়েটার কাছে যায়। হঠাৎ মেয়েটা চিৎকার করে বলে উঠল, ছি, তুমি এত নোংরা একটা মেয়ে, জানতাম না। বিয়ের আগের দিন রাতে অন্য একটা পুরুষের সাথে। নূর তড়িঘড়ি করে বিছানা থেকে নেমে মেয়েটার কাছে গেল, যে ওর ভাইয়ের হবু বউ, যে কিনা নূরকে দু চোখে সহ্য করতে পারে না। নূর মায়ের কাছে গিয়ে কাঁদো কাঁদো গলায় বলল, বিশ্বাস করো ভাবি, আমি কিছু করিনি, উনিই তো। কথাটা পুরোটা বলতে না বলতে মায়া বলে উঠল, তুমি ভাঙবে তবু মচকাবে না, বুঝছি। তোমার এই কুকিরতে আমি সবাইকে জানাবো, ওয়েট। বলে মায়া রুম থেকে বেরিয়ে গেল। নূরের চোখ দিয়ে টপ টপ করে জল গড়িয়ে পড়ছে। ও বোঝে না যে মায়ার ওর প্রতি কিসের এত রাগ, যে সবসময় কোনো না কোনোভাবে হ্যারাস করার চেষ্টা করে ওকে। মায়া রুম ছেড়ে যেতেই আয়াস নূরের কাছে গিয়ে বলল, এই আফু সোনা, এখনো কাঁদছো কেন? এখনই সব কেঁদে নিলে বিদায়ের সময় কাঁদবে কি? তুমি কাঁদলে যে আমার বুকে এসে লাগে। কথাটা শুনতেই নূর আয়াসকে একটা থাপ্পড় মারল। না জানি কোন জীবনের দুশ্মনী ছিল আপনার সাথে, যে আপনি এমন করলেন। তবে এটুকু জানবেন যে আহানকে ছাড়া আমি কাউকে বিয়ে করব না, কাউকে না। আয়াস রক্তচক্ষু নিয়ে তাকালো। আজ অবধি কেউ কখনো ওকে চড় মারেনি, কিন্তু আজ নূর ওকে চড় মারল। আয়াস নূরকে দেওয়ালের সাথে চেপে ধরল। নূরের দিকে এগোতে গেলেই ঘরের মধ্যে হুড়হুড় করে লোকজন ঢুকতে শুরু করলো। সবাই ওদের দিকে তাকিয়েছে, যেন বিনোদন দিচ্ছে ওরা দুজন। হঠাৎ মায়ের গলার আওয়াজে আয়াসের হুঁশ ফিরে এলো। রাগে নূরের কোমরে শক্ত করে ওর নখের আঁচড় বসাতেই নূর ওর হাতটা পেটে শক্ত করে চেপে ধরল। সেখান থেকে ছিটছিট করে রক্ত বার হচ্ছে। মায়ের গলার আওয়াজ ভেসে আসলো কানে, দেখছো নূর আর এই ছেলের মধ্যে ঠিক কোন ধরনের সম্পর্ক? এই ছেলে তো এক্কেবারে বেহায়া, আর তার সাথে তোমাদের নূরও। না হলে হলুদের দিন রাতে কেউ কি করে ঘরে কোনো পুরুষ মানুষকে ঢুকতে দিতে পারে? মায়ের এমন কথা শুনে আহান বলে উঠল, এগুলো কি হচ্ছে আয়াস? আর তুমি বা কি করে পারলে নূর? তোমার প্রতি আমার বিশ্বাসটা এইভাবে নষ্ট করতে পারলে? নূর এবার হাওমাও করে কেঁদে উঠল। যেখানে ওর কোনো দোষ নেই সেখানে সবাই ওর দিকে আঙুল তুলছে। এখনও কিভাবে বিশ্বাস ফেরাবে? আপনি ভুল বুঝছেন আমাকে, বিশ্বাস করুন, আমি কিছু করিনি। আপনার ভাই তো জোর করে। আহান নূরকে থামিয়ে বলল, আর কোনো কথা শুনতে চাই না, যেটুকু বলেছ এনাফ। এখানে সবাই আছেন, সবাইকে উদ্দেশ্য করে বলছি যে আমি এমন কোনো মেয়েকে বিয়ে করব না যার আমার প্রতি কোনো অনুভূতি নেই। তাই আমি নূরকে বিয়ে করতে পারবো না। আর তুই আয়াস, আমার ভাই হয়ে এটা ঠিক করিস নে। কথাটা বলে আহান সেখান থেকে বেরিয়ে গেল। আয়াসের কাজিনরাও শকড। হলুদ সন্ধ্যাতে এমন কিছু হবে কেউ ভাবেনি। মেয়ের এমন অপমান দেখে নূরের বাবা আরাফাত সাহেব বললেন, এই ছেলে, তুমি এত নির্লজ্জ কেন? তুমি আমার মেয়ের সাথে এমন অশ্লীল আচরণ করছো, এটা জানা সত্ত্বেও যে তোমার ভাইয়ের হবু বউ। এখন ওকে বিয়ে করবে কে শুনি? তোমার ভাই তো বিয়ে করবে না বলে চলে গেল। আর তুমি যা লম্পট আর বেয়াদব, তোমার সাথে তো কখনোই আমি আমার মেয়েকে বিয়ে দিব না।
আরাফাত সাহেবের এ কথা শুনে মায়ের মুখে কালো ছায়া নেমে এলো। ও কোনোভাবেই চায় না যে নূর আর এক মুহূর্ত আর এই বাসায় থাকুক। তাই ও বলে উঠল, কেন হবে না? আলবাত বিয়ে হবে। এই ছেলের জন্যই নূরের বিয়ে ভেঙেছে। এই ছেলের সাথেই নূরের বিয়ে হবে। এই ছেলে করবে ওকে বিয়ে। নূর অনবরত কান্না করেই চলেছে। ওর চোখে জল বাদ মানছে না। বিয়ের আসর থেকে ওর হবু বর চলে গেছে বিয়ে ভেঙে। এটা যে একটা মেয়ের জন্য কতটা অপমানের তা একটা মেয়েই বোঝে। মায়া আয়াসের দিকে তাকিয়ে বলল, আজই তোমাদের বিয়ে হবে, এক্ষুনি। কথাটা বলে পার্লারের মেয়েগুলোকে বলল নূরকে বউ সাজাতে। আয়াস একটা ট্রেডি স্মাইল দিয়ে চলে গেল। রুম থেকে সবাই বের হতে হতে বলতে লাগলো, নিজেরা নিজেদের মধ্যে কানাঘুষা করতে লাগলো যে তাদের মধ্যে আগে থেকে কোনো সম্পর্ক ছিল কিনা। নূরকে সাজাচ্ছে আর অনবরত কেঁদেই চলছে। পার্লারের মেয়েটা বিরক্ত হয়ে বলল, এই মেয়ে এত কাঁদছো কেন? মেকআপ নষ্ট হয়ে যাবে। তবুও কি চোখের জলের বাদ মানে? আজ আহান আর নূরের হলুদ সন্ধ্যা ছিল। গেটের সামনে বড় বড় করে লেখা ছিল, আফশান নূর সাফিয়াত আহান। বিয়েবাড়ির গেটের সামনে আয়াস দাঁড়িয়ে আছে। পূর্ণিমা রাতে চাঁদের হলুদ আভা ওর সাদা মুখ জুড়ে ছেয়ে যাচ্ছে। শেভ করা চোয়ালে কালো তিলটা বড্ড মায়াবীরে তুলেছে মুখটাকে। হালকা ঢেউ খেলানো চুলটা জেল দিয়ে পরিপাটি করা। চোখের হালকা বাদামি চোখ জোড়া জল জল করছে। তার জন্য এই রাতকে কিছু বলতে চায়। গায়ের লাল সাদা শেরওয়ানিটা সাদা ফুটফুটি শরীরের সাথে মিশে যাচ্ছে। আয়াস হাত দিয়ে নূরের নামটা আলতো করে স্পর্শ করলো। তারপর আহানের নামটা একটানে সেখান থেকে সরিয়ে দিয়ে উন্মাদের মতো হাসলো। তারপর গাঢ় কণ্ঠে বলল, তুমি যাহাতে রবে আমিও তাহাতে রব। তোমার পথে থাকবো ছায়ার মতো, তোমার চলার পথে হব কাটার মতো, আর আমার বাগানের রানী হবে তুমি, আর আমি ভ্রমণের মতো পিছু পিছু চলবো। কথাটা বলে একটা মুচকে হাসি দিয়ে ফোনটা ধরালো। থ্যাংক ইউ ভাইয়া, আমার কথাটা রাখার জন্য। তুমি তো জানোই সব ভালো মতো। খারাপ লাগছে এটা ভেবেই যে আমার বিয়েতে তুমি থাকতে পারছো না। কিছুক্ষণ পরই বিয়ে, বাসর ঘরটা রেডি রেখো। তোমার ছোট ভাইয়ের বউ আসছে বলে কথা। কথাটা বলে হেসে উঠল। বিয়ের কাজ শেষ। সারাটা সময় নূর কেঁদেছে। বিয়েটাও ঠিক মেনে নিতে পারেনি। ও বাড়ির সবার ব্যবহার খুবই স্বাভাবিক। সবাই যেন মানিয়ে নিচ্ছে ব্যাপারটাতে। নূরকে গাড়িতে তুলে দিয়ে মায়া যেন একটা স্বস্তির নিঃশ্বাস নিল। গাড়ি চালাচ্ছে আয়াস, আর নূর ক্রমাগত কাঁদছে। সেদিকে ওর কোনো ভাবনা নেই। গাড়িটা মাঝ রাস্তায় এসে থামিয়ে দিয়ে একটা সিগারেট ধরিয়ে তার ধোঁয়া ছাড়তেই গাড়ির মধ্যে ধোঁয়া ছেয়ে গেল। নূর কাশতে কাশতে গাড়ি থেকে বেরিয়ে এলো। সিগারেটের ধোঁয়া ও কখনো সহ্য করতে পারে না। আয়াস গাড়ি থেকে নেমে হাত থেকে সিগারেটটা ফেলে দিল। হঠাৎ একটা শুনশান রাস্তার মাঝে ওদের গাড়িটা দাঁড়িয়ে আছে। পূর্ণিমার চাঁদের আলোতে আয়াসের মায়াবী মুখটা যে নূরের সহ্য হচ্ছে না। আয়াস ওর দিকে এগোতেই ও গাড়ির সাথে ধাক্কা লেগে গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে রইল। আয়াস ওর মুখের মধ্যে থাকা অবশিষ্টাংশ ধোয়া নূরের মুখের উপর ছড়িয়ে দিল। আয়াস ওর হাত দিয়ে নূরের ঠোঁটে স্লাইড করতে করতে বলল, তুমি কি জানো আপু সোনা যে আমি তোমাকে কেন বিয়ে করেছি? নূর ভয়ে ভয়ে মাথা নাড়ালো, যার অর্থ ও জানে না। আয়াস মুচকে এসে বলল, কারণ তুমি আমার প্রিয় নেশা, যে নেশা কখনো যাবে না। কখনো পালানোর চেষ্টা করো না, আমি ঠিক ধরে ফেলবো। আয়াসের এমন নেশা ভরা কণ্ঠস্বর শুনে নূর কেঁপে উঠল। নূর কিছু বলছে না। কি বলবেই বা? সব কত তাড়াতাড়ি অদ্ভুতভাবে হয়ে গেল। আয়াসকে মানতে পারছে না। খানিকটা রেগেই বলল, উদ্দেশ্য কি আপনার? কি জন্য এমনটা করলেন? তিনি তো আপনার বড় ভাই। আর তাছাড়া আমি আপনার কিসের এমন নেশা যে আপনি সেই নেশাতে আখট হতে সেই নেশাকেই ভেঙে চুরমার করে দিলেন? আয়াস নূরের হাতের তালুতে একটা চুমু দিয়ে বলল, আমি তোমার জীবনের একমাত্র ভিলেন, যে তোমাকে কষ্ট দেবে, আবার তার থেকেও বেশি পরিমাণ ভালোবাসা ফিরিয়ে দেব। শুধু তোমাকে সেগুলো কষ্ট করে সহ্য করে যেতে হবে, বুঝলে আপু সোনা? নূর আয়াসের চোখের দিকে তাকালো। মানুষটা এমন অদ্ভুত কেন? অদ্ভুত তার চাহনি, অদ্ভুত তার কথা, অদ্ভুত এক ব্যক্তিত্বের অধিকারী। ও কি করে মানিয়ে নেবে? আয়াস গাড়ি স্টার্ট দিল। নূরের বুকের মধ্যে ধূপপুকানিটা ধীরে ধীরে কমছে।
মানুষটা যতক্ষণ ওর কাছে ছিল ততক্ষণ শরীরের হরমোনগুলো যেন বিপরীত প্রতিক্রিয়ায় কাজ করতে শুরু করে দিয়েছিল। মানুষটাকে ক্রমশ ভয় পাচ্ছে নূর। তার চোখের ভাষা সম্পূর্ণ আলাদা। হালকা বাদামি বর্ণের চোখগুলো বড্ড রহস্যময়, যেই রহস্য ভেদ করতে হয়তো নূরের কয়েক যুগ সময় লেগে যাবে। বাইরের দিকে তাকাচ্ছে নূর। গাড়ির ভেতরে ওর পাশে বসে থাকা মানুষটার দিকে তাকাতেই যেন ভয় লাগছে। গভীর রাত বললেও বোধহয় ভুল হবে। প্রায় ভোরের আগমন ঘটেছে। গ্রামের পরিবেশে ভোর হলেই কত সুন্দরভাবে মোরগগুলো তাদের বিরস কণ্ঠস্বর দিয়ে সবাইকে জাগিয়ে তোলে, কিন্তু শহরে তেমনটা হওয়ার সুযোগ নেই। পূর্ণিমার রাতটা কেটে গেছে। কত মায়াবী না লাগতো হলুদ মুখে নূরকে, কিন্তু পরিস্থিতির বশবর্তী হয়ে হলুদটা অবধি নিজের শরীরে ছোঁয়াতে পারল না নূর। ভোরের সময়, এই সময় বাইরে যান চলাচলের প্রভাবটা খানিকটা কম। নূর বাইরের দিকে তাকিয়ে আছে। মাঝে মাঝে নিজের অনিচ্ছা সত্ত্বেও চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে। কিভাবে পারলো ওর পরিবার এত সহজে সবটা মেনে নিয়ে অপরিচিত একজনের হাতে নির্দ্বিধায় তুলে দিতে, যাকে নূর ঠিকমতো ভালোভাবেও চেনে না? আচ্ছা, উনি যে বললেন আমি নাকি ওনার সবচেয়ে প্রিয় একটা নেশা, তা ওনার সাথে কি আমার কোনো সম্পর্ক কখনো ছিল যে আমি তার প্রিয় নেশা হয়ে উঠেছি, নাকি তার আমার মাধ্যমে তিনি আমাকে কিছুর ইঙ্গিত দিতে চেয়েছেন? কোনটা? কথাগুলো নিজের মনে মনে ভাবছে নূর। না, আয়াসের প্রতি এই কয়েক ঘন্টার মধ্যে ওর কোনো অনুভূতির সৃষ্টি হয়নি যে আয়াসকে নিয়ে এত কিছু ভাববে। শুধুই কি তার চোখের ভাষা পড়ার জন্য কি নূরকে নিয়ে ভাবছে? না, এর উত্তরও নূরের কাছে নেই। নিজেকে ক্রমশ পাগল পাগল মনে হচ্ছে। আকাশ পাতাল অনেক চিন্তায় নূরের মাথায় আসছে। সেগুলোকে যতই উপেক্ষা করার চেষ্টা করছে, ঠিক ততই যেন তা বারবার মনের মধ্যে জেঁকে বসেছে। ওর এত এত ভাবনার মাঝে হঠাৎ গাড়িটা থেমে গেল। তাহলে কি ওরা পৌঁছে গেছে? আয়াস গাড়ি থেকে নেমে নূরের দিকের দরজাটা খুলে দিয়ে নূরের হাতটা ধরে নূরের হাতের পাতাতে একটা চুমু দিতেই নূর কেঁপে উঠল। নূর আয়াসের দিকে নিষ্পলকভাবে তাকিয়ে গাড়ি থেকে নামলো। আয়াসের চোখের দিকে তাকিয়ে বলল, এত অদ্ভুত কেন আপনি? আপনার ব্যবহারগুলো বড্ড অস্বাভাবিক। আয়াস একটা হাসি দিয়ে বলল, চমকে গেলে? ভালোবাসা দিলাম, একটু কষ্ট করে ডাইজেস্ট করে নিও আফুসোনা। কিন্তু এখন হাসো, কারণ সবাই আমাদের দিকে তাকিয়ে আছে। নূর আয়াসের কথা শুনে মুহূর্তেই ঘুরে তাকাতেই দেখলো ওদের থেকে কিছুটা দূরত্বে আছে একটা বিরাট গেট। সেখানে মানুষজন হৈ হৈ করে যেন উপসে পড়ছে নতুন বউকে দেখার জন্য। নূর আয়াসের দিকে অবাক চোখে তাকালো। আয়াস খানিকটা নরম সুরে বলল, আমার অনেক ছেলে কাজিন আছে, ওদের সাথে বেশি কথা বলবে না, বুঝলে আফুসোনা? না হলে কিন্তু আমার মাঝে জ্বালাপোড়েন শুরু হয়ে যাবে। এবার চলো। কথাটা বলে আয়াস নূরের হাত ধরে গেটের কাছে নিয়ে গেল। নূর চুপিসারে চোখটা উঁচু করে সবাইকে দেখার চেষ্টা করলো। সবাই কতটা স্বাভাবিক ব্যবহার করছে, কত সুন্দর করে হাসছে, কথা বলছে, নূরের রূপের তারিফ করছে। তাদের চেহারার ভাবভঙ্গি দেখলে মনেই হবে না যে বর বদল হয়েছে। যে গেট দিয়ে আহান আর নূরের ঢোকার কথা ছিল, সেই গেট দিয়ে আয়াস আর নূর প্রবেশ করেছে। একটা মধ্যবয়সী মহিলা নূরকে বরণ করলেন। আয়াস ওনাকে সালাম করে বললেন, আফুসোনা, এটা আমার খালামণি, ওনাকে সালাম করো। নূর হাসি মুখে ওনাকে সালাম দিতেই উনি নূরের কপালে চুমু দিয়ে বললেন, আমার আপুর অনেক ইচ্ছে ছিল তাদের ছেলেদের বিয়ে খুব ধুমধাম করে দেবে, বৌমাদের বরণ করবে। আজ ও যদি বেঁচে থাকতো তাহলে কতটা না খুশি হতো, কিন্তু সে তো। পুরো কথাটুকু বলতে যাবে তার আগেই আয়াস বলে উঠল, হুম, এই যে খালামণি, আমি আমার বউকে নিয়ে কি এখানে দাঁড়িয়ে থাকবো? আমাদের কি ঢুকতে দিবা না বলে প্ল্যান করেছো? উনি আয়াসের কথা যেন নিজেকে থামিয়ে নিলেন। তারপর বললেন, আমার একমাত্র বৌমা, ওকে কেন আমি আটকে রাখবো? তাড়াতাড়ি ভেতরে এসো। নূর পা বাড়াতে গেলেই আয়াস ওর হাত ধরে নিল। নূর অবাক চোখে তাকিয়ে আছে। মানুষটা ওকে এভাবে আটকালো যে? সবাইকে অবাক করে দিয়ে আয়াস নূরকে কোলে তুলে নিল। চারিপাশ থেকে আয়াসের কাজিনরা সিটি বাজাচ্ছে। কেউ কেউ আয়াসকে উৎসাহ দিতে অনেক কথাই বলছে। হঠাৎ এমন কিছু হওয়াতে নূর অনেক অবাক হলো, সাথে লজ্জাও পাচ্ছে। সবার আগে নূর আর আয়াস যাচ্ছে, ওদের পিছন পিছন সবাই। আয়াস নূরকে ফিস ফিস করে বলল, আফুসোনা, আমি কিন্তু অনেক রোমান্টিক।
তুমি তো জানোই। কথাটা বলে নূরের দিকে চোখ মারল। আয়াসের বলা যে কোনো কথা নূরের মাঝে ভয় ধারণার জন্য যথেষ্ট। আয়াস নূরকে নিয়ে গিয়ে সোফাতে বসালো। নূর মাথা নিচু করে আছে। কাউকে চেনে না, ওর সাথেও কেউ আসেনি যে ওকে সাহস জোগাবে। আয়াস নূরের পাশে বসলো। সবাই এদিক ওদিক থেকে ছবি তুলছে। আয়াস নূরের হাতটা ধরে নিজের হাতের মুঠোর মধ্যে নিল। আমার থেকে কখনো পালানোর চেষ্টা করবে না আপু সোনা, ওকে? আমি কিন্তু তোমার সাথেই থাকবো, তোমার ছায়ার মতো। কথাটা বলে সবার দিকে মনোযোগ দিল। নূর আয়াসের দিকে তাকিয়ে আছে অপলকভাবে। তখন আয়াসের একটা কাজিন সেই মুহূর্তে একটা ছবি তুলে বলল, মামা সেই ভালোবাসা। আয়াস হেসে ফেলল। নূর আয়াসের হাসির দিকে তাকিয়ে আছে। নূর চলে যেতেই মায়া যেন অদ্ভুত এক শান্তি অনুভব করলো। আর কিছুদিন পরেই ওর আর রেদওয়ানের বিয়ে। রেদওয়ান হলো নূরের একমাত্র ভাই। পরিবার বলতে নূরের আছে কেবল ওর ভাইয়া আর ওর বাবা। নূরের মা নেই, তিনি বহু বছর আগে মারা গেছেন। ওনার মৃত্যুর পর মায়ের বাবার দ্বিতীয় বিয়ে করার কোনো ইচ্ছাই প্রকাশ করেননি। মায়া আর রেদওয়ান দুজনের লাভ ম্যারেজ, যদিও এতে নূরের পরিবারের কারোর কোনো আপত্তি নেই। নূরের প্রতি মায়ার রাগ আছে, যার সূত্রপাত ঘটে নূরের প্রতি রেদওয়ানের ভাই সুলভ অতিরিক্ত ভালোবাসা দেখে। মায়া সবসময় চায় যে রেদওয়ান তাকে বেশি কেয়ার করুক, তাকে বেশি ভালোবাসুক। কিন্তু নূরের প্রতি একটা বড় ভাই হিসেবে রেদওয়ানের যে এমন ব্যবহারটা স্বাভাবিক সেটা মায়া বোঝে না। নূরের প্রতি এক প্রকার হিংসা কাজ করে ওর মাঝে, যেটা কেবল ওর মনের মাঝে আছে। আর তা দিনের পর দিন যেন এক প্রকার আক্রোশে পরিণত হয়েছে। তাই যত তাড়াতাড়ি সম্ভব নূরের বিয়েটা দেওয়ার চেষ্টা করেছে মায়া। নূর ছিল অনার্স দ্বিতীয় বর্ষের। এত তাড়াতাড়ি ওর বিয়ে দেওয়ার কোনো ইচ্ছা নূরের পরিবারে ছিল না। তবুও মায়ের জোরাজুরিতে অনেকটা বাধ্য হয়েছে। সব কিছুর মাঝে একটা খুব বড় মিল আছে, যা হলো নূর বা আয়াস কারোরই মা আর জীবিত নেই। এই জিনিসটাতে কাকতালীয়ভাবে অনেক মিল। নূরের বাবা সোফাতে বসে আছে মাথায় হাত দিয়ে। ওনার মুখে চিন্তার ছাপ দেখে নূরের ফুপি বলে উঠলেন, ভাইয়া, এত চিন্তা করতেছো কেন? মাইয়ার বিয়াটার না হয় একটু ঝামেলা হয়েছে, কিন্তু ভালো ঘরে তো মাইয়ার বিয়া হয়েছে। আর ছেলেটাও তো দেখতে মাশাআল্লাহ তার বড় ভাইয়ের থেকে তো অনেক সুন্দর। নূরও সুখী হবে, দেখো। নূরের বাবা আরাফাত সাহেব ওনার বোনের এই কথাটা শুনে সেখান থেকে উঠে চলে গেলেন। মনের মতো এক প্রকার দোটানা চলছে এই বিয়ে নিয়ে। ওনাকে চলে যেতে দেখেই নূরের ফুপি মায়াকে বলল, তোমার শ্বশুর আব্বা বেশি চিন্তা করতেছে, তারা খানদানি পরিবার, নূর ভালো থাকবে অনেক। মায়া মিথ্যা একটা হাসি দিল। নূরকে নিয়ে ওর বিন্দুমাত্র ইচ্ছা নেই কথা বলার। শোনো ভাবি, এই যে এই ঘরটা দেখছো, এটা তোমার ঘর, বুঝলে তো? আয়াস ভাইয়া অনেক প্ল্যান করে এই ঘরটা বানিয়েছে শুনেছি। শোনো, এই কথাটা কেউ জানতো না, আমিও জানতাম না, কিন্তু একবার কারোর কাছ থেকে যেন শুনেছিলাম এটা। নূর অবাক চোখে তাকিয়ে অনেক কৌতূহল নিয়ে বলল, কি কি শুনছিলে তুমি? মেয়েটা তার চারপাশে তাকিয়ে বলল, এই ঘরে কোথাও নাকি একটা ঘর আছে। নূর না বোঝার ভান করে বলল, ঘরের মাঝেও ঘর কিভাবে থাকবে? মেয়েটা নিজের মাথায় একটা বাড়ি মেরে বলল, ধুর, আমিও না কোনো কথা বুঝিয়ে বলতে পারি না। ঘরের ভিতর ঘর আছে মানে ভাইয়ার নাকি কোনো একটা গোপন ঘর আছে, যার কথা কেউ জানে না। নূর যেন কেঁপে উঠল কথাটা শুনে। সাধারণত আগেকার দিনে মানুষ নিজেদের সুরক্ষার জন্য গুপ্ত কুঠুরি বানাতো, কিন্তু এই সময় এমন একটা যুগে এসেও আয়াসের সেই গুপ্ত কুঠুরির প্রয়োজনীয়তা নূর বুঝল না। আয়াসরা যথেষ্ট উচ্চবিত্ত মানুষ। পুরো বাড়িটা পুরো একটা ছোটোখাটো ভিলার মতো। বাড়ির চারিপাশে সিসিটিভি, সিকিউরিটি গার্ডও আছেন 3 জন। তারপরও আয়াসের এমন কার্যকলাপ শুনে নূর চমকে উঠল। মনের মাঝে কৌতূহল আর চেপে রাখতে না পেরে বলল, তুমি কি জানো সেই ঘরটা কোথায়? নূরের এমন কথা শুনে মেয়েটা হো হো করে হেসে উঠল। নূর তার হাসি অনুসরণ করে বলল, তুমি হাসছো যে? মেয়েটা হাসি থামিয়ে বলল, আয়াস ভাইয়ের এই গোপন রুমের কথাটা যে আমি জেনেছি, যে সেটাই অনেক, আর বেশি কিছু জানার ইচ্ছে নেই বাবা। তবে আর যাই বলো, ভাইয়া কিন্তু অনেক ভালো মনের মানুষ, তোমাকে অনেক ভালোবাসবে, দেখো।
নূর কথাটা শুনে মাথা নামিয়ে নিল। আয়াসের এই অদ্ভুত ভাবনা ওর মাথায় চিন্তা হিসেবে ঢুকে গেছে। ওর ভাবনার সুতো কাটিয়ে মেয়েটা বলল, ভাবি এখন তো প্রায় ভোর হতে চললো, ভাইয়া এক্ষুনি চলে আসবে, আমি এখন যাই কেমন? আর শোনো, ভাইয়া আসলে ওই প্লেটে মিষ্টি আছে সেটা তাকে দিও আর তাকে সালাম করো কেমন? নূর মেয়েটার কথার পরিবর্তে মুচকে হাসল। মেয়েটা চলে যেতেই হঠাৎ কোনো পুরুষালী কণ্ঠে নূর চমকে উঠল। সামনের দিকে তাকিয়ে দেখল আহান। আহানকে দেখে নূরের কলিজা কেঁপে উঠল। মানুষটাকে নিয়ে কত স্বপ্নই না দেখেছিল নূর। নিমিষেই মানুষটা তাকে ফিরিয়ে দিল অন্য কারো কাছে। নূরের চোখের কোণে জল। আহান নূরকে বলে উঠল, মানছি এই তোমার সাথে যা হয়েছে ঠিক হয়নি, আর আমি যে বা আয়াস কেউই এমনটা চাইনি। আয়াস তোমাকে ভালোবাসে। তোমার আমার বিয়ে ঠিক হওয়ার আগে তোমার অজান্তে আয়াস তোমার বাবাকে তোমাকে বিয়ের জন্য প্রস্তাব নিয়ে গিয়েছিল, কিন্তু উনি মুরব্বী মানুষ, কোনো কারণবশত আয়াসকে উনি ফিরিয়ে দিয়েছিল। তারপর আমি বিয়ের প্রস্তাব দিতেই কাকতালীয়ভাবে তোমার বাবা আমাকে মেনে নিলেন, যেখানে আমার থেকে আমার ভাই অনেক বেশি গুণের অধিকারী। ভালোবাসা মানুষকে হারানোর যন্ত্রণাটা অনেক, তাই আয়াস তোমাকে হারাতে চায়নি। পরিকল্পনা মাফিক তোমাদের বিয়েটা হয়। আজ হয়তো তুমি ওকে মানতে পারছো না, কিন্তু একদিন না একদিন তুমি ওকে ঠিকই ভালোবাসতে বাধ্য হবে। আয়াসের ধারণা সে হলো তোমার জীবনে একজন ভিলেন, কিন্তু আমি তো বিশ্বাস করি না। কারণ যে ভালোবাসতে জানে সে কখনো নেগেটিভিটি নিয়ে ঘুরতে পারে না। শুধু এটুকুই বলবো, যাই হোক মানিয়ে নাও। আর ওর ভালোবাসা প্রকাশটা পাথরের বুকে ফুলের মতো বিরল, তাই তোমাকে তার ভালোবাসা খুঁজে নিতে হবে। আহান কিছুক্ষণ নূরের উত্তরের অপেক্ষা করল, কিন্তু নূর এতটাই হতবাক যে কি বলবে ওর মাথায় আসছে না। তাই সে নীরবতা লক্ষ্য করে আহান বলল, পারলে আমাকে ক্ষমা করো। নূরের চোখ দিয়ে জল পড়ছে। অদ্ভুত জীবনের নিয়মকানুন। চোখের জলটা বাদ মানছে না। নূর আয়াসের রুমের দক্ষিণ দিকে থাকা ব্যালকনিটায় গিয়ে দাঁড়ালো। আজ কেমন এক অনুভূতি কাজ করছে, যা নূরের জীবনের প্রতি তীব্র বিতৃষ্ণাকে প্রকাশ করছে। ভোরের দক্ষিণা বাতাস বইছে বাইরে। নূর ভাবল সেখান থেকে ও ঝাঁপ দেবে। রেলিং ধরে দাঁড়াতেই এর সমগ্র পিঠ জুড়ে গরম বাতাস বয়ে গেল, আর নেশালো কণ্ঠে কেউ বলে উঠল, আপু শোনা। ক্রমশ আয়াসের গরম নিঃশ্বাসগুলো নূরের পিঠের উপর এসে পড়ছে। ভোরের ঠান্ডা হাওয়াতে আয়াসের নিঃশ্বাসের গরম হাওয়া নূরের সমগ্র শরীরে শিহরণ বইয়ে দিচ্ছে। আয়াস নেশাধরা কণ্ঠে বলল, মরতে চাইছিলে আপু শোনা? নূর কিন্তু কিন্তু করে বলল, কই না তো, আমি তো এমনি এলাম। আয়াস হঠাৎই অদ্ভুতভাবে বাতাসে ঘেরান নিয়ে বলল, আপু শোনা, তুমি বড্ড নার্ভাস ফিল করছো এখন, বড্ড ঘামছে তোমার শরীর। তবে এত ভয় পাচ্ছ কেন? আমি কি কোনো ভ্যাম্পায়ার যে এক্ষুনি তোমাকে মেরে ফেলবো? নূরের কপাল বেয়ে ঘাম গড়িয়ে পড়ছে। হঠাৎ আয়াসের এমন অদ্ভুত কথা শুনে ও হৃদস্পন্দন বাড়ছে। শরীর দরদর করে ঘামছে। গলা শুকিয়ে আসছে, যে কোনো সময় জ্ঞান হারানোর উপক্রম। আয়াস নিঃসালো চাহনিতে নূরের দিকে তাকিয়ে বলল, ভয় পেও না, আমি কোনো রাক্ষস না, আর না আমি কোনো ভ্যাম্পায়ার যে তোমাকে শেষ করে দেব। আই অ্যাম দ্য ডেভিল, অনলি ডেভিল। কথাটা বলে নূরের গলায় আলতো করে কামড়ে দিতেই নূর দূরে সরে গেল। নূর পিছনে সরে গিয়ে কাঁপা কাঁপা গলায় বলল, কারণে অকারণে এভাবে ব্যথা কেন দেন? আর আপনি সত্যি একটা ডেভিল, যার মনে কোনো দয়া মায়া নেই, শুধু সব কিছুকে জোর করে পেতে চান, আর সবার থেকে ব্যতিক্রম একটা ব্যক্তিত্ব। আপনি এমন কেন? কাঁপা কাঁপা গলায় কোনোরূপ সংকোচ ছাড়াই নূর কথাগুলো আয়াসকে বলে ফেলল। মনের মধ্যে ভালো লাগা অনুভূতিটা প্রখর, তবু ওর মনের মাঝে গেঁথে থাকা প্রশ্নের উত্তরগুলো জানার প্রয়োজন। মানুষটাকে মেনে না নিতে পারলেও একসাথে থাকার জন্য মনের ভয়টাকে কাটানো ভীষণ রকমভাবে দরকার। আয়াস হেসে বলল, তোমার আর আমার বাকি জীবনে চলার মধ্যে একটা নির্দিষ্ট শব্দ আছে, কি জানতে চাও? নূর ভয়ার্ত দৃষ্টিতে তাকিয়ে বলল, কি? আয়াস আচমকায় নূরকে কোলে নিয়ে বলল, জীবনে যে জিনিসটা অতি সহজে হাসিল করা যায় সেই জিনিস পেয়ে মজা নেই। এমন অনেক কিছুই করতে হবে যাতে জীবনটা একটা গোলক ধাঁধায় পরিণত হয়, বুঝলে আপু সোনা? নূর আয়াসের শেরওয়ানির কলারটা চেপে ধরে বলল, এত রহস্যময় কেন বানাচ্ছেন আমার জীবনটাকে? আমাকে ভালো থাকতে দিন প্লিজ।
আয়াস নূরকে কোলে নিয়ে বিছানায় নিয়ে গিয়ে বসে একটা ধাক্কা মেরে বিছানায় ফেলে দিয়ে নূরকে 2 হাতের মাঝে আবদ্ধ করে নিয়ে বলল, যতদিন না আমি ভালো থাকতে শিখবো ততদিন তোমাকেও ভালো থাকতে দেব না আমি। নূর আর কিছু বলার সাহস পেল না, চুপটি করে রইল। আয়াস নূরের দিকে খানিকটা অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে নূরের কপালে একটা ভালোবাসার পরশ এঁকে বলল, নেশা, তুমি আমার নেশা। সকাল 4টা বাজে। আয়াসদের খানদানি পরিবার, ওদের পুরনো বাসা রাজশাহীতে। তবে আয়াসের বাবারা অনেক ভাই ছিলেন, সেই কারণে সম্পত্তি প্রচুর ভাগে ভাগ হওয়ার দরুন সকলে আলাদা আলাদা জায়গাতে থাকেন। আয়াসের চাচারা যে পরিমাণ সম্পত্তি পেয়েছে তা বিক্রি করলেও আয়াসের পর আরও 10টা জেনারেশন বসে বসে খেতে পারবে। আয়াসদের বাড়িটা ছোটোর মধ্যেও সবচেয়ে বড় বলতে গেলে। বাড়ির মানুষ বলতে কেবল 5 জন থাকেন। আয়াস, আয়াসের বড় ভাইয়া আয়হান, আয়াসের বাবা, আয়াসের খালামণি আর তার মেয়ে। আয়াসের বাবার নাম হলো আবরার ইশতিয়াক মহফিজুল। আয়াসের নামটাও এত বৃহৎ আকৃতির, আবরার আয়াস ইহসান। খানদানি পরিবারের সূত্রেই আয়াসের পূর্বপুরুষরা এমন নাম ঠিক করে দিয়েছিলেন। নূরের পুরো নাম আফসান নূর, যেটাকে আয়াস ছোট করে ডাকে আফুসোনা, আর সেই নামে ডাকার অধিকার হয়তো কেবলমাত্র তারই। নূর আয়াসের সম্বন্ধে কিছুই জানে না। আয়াস নামক মানুষটা ওর কাছে সম্পূর্ণ অজানা। এমনকি মানুষটা কি করে সেটাও নূর জানে না। শুধু ওর কাছে তার একটাই পরিচয়, হি ইজ আ ডেভিল অফ আর লাইফ। নূর যতদূর জানে যে আয়াসের বাবা প্রায় 5 বছর হতে চলল ঘরবন্দি করে রেখেছেন নিজেকে। দরকার ছাড়া কারোর সাথে কথা বলেন না, এমনকি খাবারটুকুও নিজের ঘরে খান। আর ছেলেদের সাথে একান্তে কোনো কথা থাকলে ছেলেদেরকে তার রুমের মধ্যে ডাকেন। পুরো বিয়েবাড়ির অনুষ্ঠানে তাকে একটিবারের জন্যও দেখা যায়নি। আর এইসব কথাগুলো নূর জানতে পেরেছে সেই মেয়েটার কাছ থেকে, যে মেয়েটা আগের রাতে নূরকে আয়াসের গোপন কক্ষের কথা জানিয়েছিল। মেয়েটার নাম ইফা। মেয়েটার বয়স কতই বা হবে, খুব জোর 17 কিংবা 18। নূরের থেকে খানিকটা ছোট, তাই হয়তো নূরকে নির্দ্বিধায় সবটা বলতে পেরেছে। ইফার থেকেই সকাল সকাল এত সব কথা জানল। ইফা মেয়েটার সম্পর্কে আয়াসের খালাতো বোন হয়। ইফা আর ওর মা আয়াসের মায়ের মৃত্যুর আগে থেকেই এই বাড়িতে আছেন। ইফা এই বাড়ির মেয়ের মতোই থাকে, আর পুরো সংসার ইফার মা অর্থাৎ আয়াসের খালাম্মু নিজের হাতে সামলান। ইফার থেকে নূর এটাও জানলো যে আয়াসের মায়ের মৃত্যুটা একটু অস্বাভাবিক, তার জন্য একটু ঘোলাটে অতীত। যদিও তা নিয়ে এ বাড়িতে আর কোনো কথা ওঠে না, এমনকি আয়াস বা আয়হান কেউই এ বিষয়ে কোনো কথা বলে না। সকালে ইফা প্লেট ভরে খাবার এনে নূরকে দিয়েছিল, সেটা দুজন খেতে খেতে গল্প করছিল। তখন কথার ছলে নূর এত কিছু জেনেছে। তবে আয়াস সম্বন্ধে জানতে গিয়ে নূর সবচেয়ে বেশি অবাক হলো যখন ও জানতে চাইল আয়াস কী করে। তখন ইফা মুখের মধ্যে লুচিটা পুড়ে মুখ নাড়াতে নাড়াতে অত্যন্ত সাবলীলভাবেই বলল, কি আর করবে, কিছুই করে না। নূর অবাক হলো। অবাক হয়ে জিজ্ঞেস করলো, কিছু কেনা মানে? ইফা মুখের লুচিটা শেষ করে বলল, আরে ভাবি, ভাইয়াদের খানদানি পরিবার প্রচুর সম্পত্তির মালিক, তাই ওদের আর কি চাই। ইফার এমন অবুঝের মতো যুক্তিহীন কথা নূরের মোটেই ভালো লাগলো না। প্রতিটা মানুষের জীবনে একটা নির্দিষ্ট এইম বা গোল তো থাকেই, আর সেখানে আয়াস সে সম্পর্কে উদাসীন, সে কিছুই করে না দেখে নূর কথাটা শুনে বিরক্তি বোধ করলো খুব। এটা শোনার পর আয়াসের ব্যাপারে ওর বাকি কথা জানার ইচ্ছাটাই মাটি হয়ে গেল। ওদের খাওয়া প্রায় শেষ। ইফা খাবারের ট্রেটা নিয়ে রুমের বাইরের দিকে যেতে যেতে বলল, ভাবি, তোমাদের আর কোনো অনুষ্ঠান হবে না বিয়ের, মানে তোমার বাবাই না করে দিয়েছেন, করলেও তারা নাকি আসতে পারবেন না, তাই তোমাদের বৌভাতের অনুষ্ঠানটাও হবে না। ইফার মুখ থেকে কথাটা শুনতেই নূর হাফ ছেড়ে বাঁচল। সত্যি তো, বিয়ে মানে আলাদা রকমের একটা দুশ্চিন্তা। চারিদিকে মানুষজন গিজ গিজ করে, হই হুল্লোড়, আওয়াজ, চেঁচামেচি, গান, লাইট আর ক্যামেরার অসহ্য করা আলো। সব কিছুতে প্রত্যেক নববধূর মুখে একে বিরক্তি ফুটে ওঠে। কিন্তু নূর সেই সব বিরক্তি থেকে আপাতত মুক্ত। দিন যত বাড়বে আত্মীয় স্বজন তত কমে, আর ততই নূরের মনের ভারটা কমবে। নূরের মা মারা যাওয়ার পর থেকেই নূর একা একা থাকে। ওর মা মারা গেছেন তা ওর 4.5 বছর হতে চলল। এই কয়েক বছরে ও ওর পাশে কাউকে পায়নি যে ওর মনের কথাটা বুঝবে,
বা ওকে সাহস যোগাবে। সমবয়সীদের মধ্যে একজন ছিল মায়া, যে কিনা নূরকে দু চোখে সহ্য করতে পারে না, যার কারণ নূর জানে না, তবুও মাঝে মাঝে মায়াকে জিজ্ঞেস করেছে ইচ্ছে করে কারণটা, কিন্তু কখনো সাহস করে না, কারণ মানুষের কাজের থেকেও মানুষ কথার মাধ্যমে আঘাত বেশি করে, আর সেই আঘাত সহ্য করা কখনো কখনো খুব কঠিন হয়ে পড়ে। তাই নূর কখনো জানতে চায়নি যদি মায়া ওর কথার মাধ্যমে ওকে আঘাত করে। কথাগুলো ভাবতে ভাবতে নূর পুরো ঘরটা একবার তাকিয়ে দেখল। ঘরটা একদমই স্বাভাবিক, দেখে কেউ বলবে না এখানে কোনো গোপন কক্ষ আছে। মাঝে মাঝে তো নূর ভাবছে জিফা মেয়েটা হয়তো ভুল বলেছে, কিন্তু আয়াসের ব্যক্তিত্বটা যেমন রহস্যময়, তেমন এরকম ঘরের মধ্যে একটা গোপন কক্ষ কেন, 5টা গোপন কক্ষ থাকাও অসম্ভব কিছু না। রকিং চেয়ারে বসে দুলছে নূরের বাবা আরাফাত সাহেব, কপালে চিন্তার ভাঁজ। সামনে টেবিলে রাখা আদা দিয়ে বানানো রং চা, তাতে চুমুক দিয়ে পুনরায় দুলতে লাগলেন। নূরের ভাই রেদওয়ান খানিকটা গম্ভীর সুরে বললেন, তোমার সাথে আমি কিন্তু একমত হতে পারছি না বাবা। তুমি ওদেরকে বৌভাতের অনুষ্ঠান করতে মানা করে ঠিক করোনি। ওরা না হয় আমাদের এখানে এসেছে, আমাদেরকে চেনে জানে, কিন্তু আমরা কি ওদের ঠিক করে চিনি বলো? আহান বিয়ের প্রস্তাব নিয়ে এলো আর তুমি এক কথাতে রাজি হয়ে গেলে। একবার জানতেও চাইলে না যে ওরা কেমন, কি ওদের বংশ পরিচয়, ওদের ব্যবহারই কেমন। আরাফাত সাহেব কপালের ভাঁজগুলোকে আরও কুঞ্চিত করে বললেন, খানদানি পরিবার, আর সেই পরিবারের বড় ছেলে আয়ান, আর এর থেকে আর বেশি কিছু শোনার প্রয়োজন? আমি বারবার না করেছিলাম ওর ছোট ভাই আয়েশের সাথে বিয়ে না দিতে, কিন্তু তোরা আমার কথা কেউ শুনিসনি। বাবা, আপনি কি আমাদের বিশ্বাস করেন না বলুন তো? আমরা কি নূরের ক্ষতি চাইবো কখনো? এই আপনার ধারণা? উনি চুপ করে রইলেন। মায়া ওনাদের পরিবারের হবু বউ, তাই সে দোষ করলেও আপাতত মুখ বুজে মেনে নিতে হবে, এমন নীতি মেনে চলেন আরাফাত সাহেব, তাই চুপ করে রইলেন। ওনার এই নীরবতার সুযোগ নিয়ে মায়া বলল, চিন্তা করবেন না, নূর ভালো থাকবে। আর নূরের বিয়েটা তো হলো এবার, আমাদের বিয়েটা। কথাটা বলতে না বলতে রেদওয়ান মায়াকে থামিয়ে দিয়ে বলল, আহ মায়া, তুমি একটু থামবে, আমাকে বলতে দাও। বাবা, তুমি ভুল করছো, এটা কিন্তু মানতেই হবে। আমাদেরও তো ওদেরকে জানার প্রয়োজন। আরাফাত সাহেব এবার রেগে গেলেন। তুই কথাগুলো আমাকে এমনভাবে শোনাচ্ছিস যেন তারা আমার পূর্ব পরিচিত, গভীর সম্পর্ক ছিল আমার তাদের সাথে। আমি যেন তাদের ব্যাপারে সব কিছু জানি, তাই আমার জানার কোনো প্রয়োজন নেই এমনটাও নয়। তুইও যেখানে আমিও সেখানে, তাই আমার ভুল ধরতে আসিস না। আমার যা ঠিক মনে হয়েছে আমি করেছি। ওনার উচ্চস্বরের কথাগুলো রেদওয়ানের সহ্য হলো না। সে রাগ করে সেখান থেকে উঠে চলে গেল। শাওয়ার নিয়ে বেরিয়ে এলো নূর। আয়নার সামনে দাঁড়াতেই চোখ গেল আয়াসের দিকে। তাকে আয়নাতে দেখা যাচ্ছে স্পষ্টভাবে। নূর আয়াসের থেকে দ্রুত চোখ নামিয়ে নিয়ে নিজের কাজে মনোযোগ দেওয়ার চেষ্টা করলেও আবার মনোযোগে ব্যাঘাত ঘটল। আয়াস ওর দিকে তাকিয়ে মুচকি হাসছে। নূরের অস্বস্তির সাথে চঞ্চলতার মাত্রাও বেড়ে গেল। না চাইতেও ওর করা ঠিকঠাক কাজগুলো উল্টোপাল্টা হয়ে যাচ্ছে। আয়াস এতক্ষণ দেয়ালের সাথে হেলান দিয়ে নূরের দিকে তাকিয়েছিল অপলক। নূরের এমন চঞ্চলতা দেখে আয়াস ধীর পায়ে এগিয়ে এসে নূরের পিছনে এসে দাঁড়ালো। আয়াস নূরের থেকে অনেকটাই লম্বা। নূর আয়াসের কাঁধের নিচে বরাবর। আয়াস নূরের কাঁধ থেকে ভিজে চুলগুলো সরিয়ে সেখানে ওর ঠোঁট ছোঁয়াতেই নূর কেঁপে উঠল। আয়াসের কাছ থেকে পালাতে গেলেই আয়াস ওর দুহাত দিয়ে নূরকে বন্দি করে নিল। আয়াসের গরম নিঃশ্বাস নূরের মুখে ছড়িয়ে যাচ্ছে। আয়াস নূরের হাত ধরে ওর কাছে নিয়ে এসে ওর শরীরের সাথে মিশিয়ে নিল। ওদের মাঝের দূরত্বটা নেই বললেই চলে। হঠাৎ একটা বিদঘুটে ঘ্রাণ পেয়ে নূর আয়াসের বাঁধন ছাড়িয়ে দূরে সরে এলো। সরে এসে নাক মুখ কুঁচকে বলল, ফরমালিন। আপনার শরীর থেকে ফরমালিনের গন্ধ আসছে, প্লিজ সরে যান, এই গন্ধ আমার সহ্য হয় না। আয়াস ওর মাথার কোকড়ানো চুলগুলোকে আলতো করে স্পর্শ করে বলল, আগে যদি জানতাম যে ফরমালিন তোমার এত অপছন্দের, তাহলে আগে একটা ফরমালিন দিয়ে পারফিউম বানিয়ে ফেলতাম, কারণ তাতে তুমি বিরক্ত হতে, তুমি অস্বস্তি ফিল করতে, আর আমার ডেভিলনেসটা তোমার চোখে পড়তো। কথাটা বলে নূরের দিকে চোখ টিপ মেরে আয়াস ওয়াশরুমে ঢুকে গেল। নূরের মুখ থেকে একটাই শব্দ বেরিয়ে এলো, অদ্ভুত। শাওয়ার নিয়ে বেরিয়ে আসলো আয়াস। নূর বিছানার উপর বসে আছে। নতুন বউ, তাই কেউ কখনো ওকে কোনো কাজও করতে বলবে না, তাই ঘরবন্দি হয়ে থাকাটাই স্বাভাবিক।
আয়াস বেরিয়ে আসতেই নূর একটা লম্বা শ্বাস নিল। ফরমালিনের গন্ধটা আর পাওয়া যাচ্ছে কি তাই বোঝার চেষ্টা করছে। না, আর গন্ধটা নাকে আসছে না। তখন গন্ধটা এত তীব্রভাবে ওর নাকে এসে পৌঁছেছিল যে ও সহ্য করতে পারছিল না। আর কিছুক্ষণ আয়াসের শরীরের সাথে লেপ্টে থাকলে হয়তো ও ওখানেই জ্ঞান হারাতো। আয়াস বেরিয়ে এসে আয়নার সামনে দাঁড়ালো। তারপর ড্রয়ার থেকে একটা লেন্স বার করে নিয়ে চোখে পড়তে শুরু করলো। নূর যেন অবাক হয়ে সেদিকে তাকিয়ে রইল। এমনিতেই আয়াসের হালকা বাদামি রঙের চোখ, তারপর লেন্স পরার প্রয়োজনীয়তা নূর বুঝতে পারল না। বিছানা থেকে ধড়ফড়িয়ে নেমে আয়াসের থেকে খানিকটা দূরত্ব বজায় রেখে বলল, এটা কি আপনি লেন্স পরেন? আয়াস লেন্সটা আরেক চোখে পরে নিয়ে নূরের দিকে তাকালো। আয়াসের চোখটা আগের তুলনায় অন্যরকম লাগছে, আগের থেকেও একটু বেশি বাদামি আর আকর্ষণীয়। আয়াস নূরের দিকে প্রশ্ন ছুড়ে বলল, লেন্স বোঝো না? ফরমালিনের গন্ধ সহ্য হয় না। কি কি সহ্য করতে পারো তুমি বলবে? লাভ টর্চার? কথাটা বলতেই আয়াস ক্রমশ নূরের দিকে কয়েক পা এগিয়ে যেতে লাগলো। নূরও ভয় পেয়ে পিছোতে লাগলো এবং একটা সময় নূরের দেয়ালের সাথে পিঠ ঠেকে গেল। আয়াস নূরের থেকে খানিকটা দূরত্ব রেখে দাঁড়িয়েছে। কি হলো বলো? লাভ টর্চার ভালো লাগে? আমি তো এখনো কিছুই শুরু করলাম না, আর এখনই এত ভয় আপোষো না? নূর আমতা আমতা করে বলল, সামান্য লেন্স পরেন কেন সেই প্রশ্নটা করেছিলাম, আর আপনি তা থেকে অন্য কথায় কেন চলে আসলেন? আয়াস হেসে বলল, তোমাকে দেখলেই না বড্ড ভালোবাসতে ইচ্ছে করে। মনে হয় যে তোমাকে যদি একদম গিলে খেয়ে ফেলতে পারতাম তাহলে হয়তো আমার শান্তি হতো। নূর কাঁপা কাঁপা গলায় বলল, আপনি কি ভ্যাম্পায়ার নাকি যে সবসময় এমন অদ্ভুত অদ্ভুত কথা বলেন? আমার তখন সন্দেহ লাগে যে আপনি এত মানুষ কিনা। আয়াস উচ্চস্বরে হেসে বলল, কোনো ভ্যাম্পায়ার না, তবে আমি হলাম মানুষরূপী ডেভিল। বুঝলে আপোষো না? কথাটা বলে নূরের কানে আলতো করে কামড়ে সেখানে ওর দাঁতের দাগ বসিয়ে দিল। নূর আহ শব্দ করে আয়াসকে ধাক্কা মেরে আয়নার দিকে ছুটে যেতে নিলে আয়াস নূরের হাত ধরে ফেললো আর বলল, এরকম চিহ্ন আরো অনেক পাবে। বলেছিলাম না তোমার শরীরে চিহ্নতে ভরে যাবে। মেক ইট কাউন্ট। কথাটা বলে আয়াস বেরিয়ে গেল। নূর এখনো কানে হাত দিয়ে দাঁড়িয়ে রয়েছে। কালকে আয়াস কোমরে আঁচড় দিয়েছিল, সেটা নূরের মনেই নেই। রাত্রে যখন জ্বালা করছিল সেই কাটা জায়গাটা তখনও গুরুত্ব দেয়নি, তাই হঠাৎ আঁচড়টার কথা মনে পড়তেই আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। পেট থেকে শাড়িটা আলতো করে সরিয়ে সেই আঁচড়ানো স্থানটা দেখতে লাগলো। 4 আঙুল আঁচড় পড়েছে সেখানে, যা এখন বাদামি বর্ণ ধারণ করেছে, আর আঁচড়ের আশেপাশের জায়গাগুলো হালকা লাল আভা নিয়েছে। নূর মন খারাপ করে শাড়িটা দিয়ে কোমরটা ঢেকে নিয়ে কানের দিকে তাকালো। কানে দাঁতের দাগ পড়েছে, তা দেখে নূর দীর্ঘ নিঃশ্বাস নিল। বিছানায় বসে খানিকক্ষণ চোখ বন্ধ করে সব কিছু ভাবার চেষ্টা করলো। আয়াসকে নিয়ে ইতিমধ্যে ওর মাথায় অনেক প্রশ্ন গেঁথে গেছে, যা নূর প্রথম থেকে ভাবছে। প্রথমত, আয়েশের জোর করে বিয়ে করার প্রয়োজনীয়তা কেন হলো? দ্বিতীয়ত, আয়াস কি ওকে আদৌ ভালোবাসে নাকি নাকি তার কোনো স্বার্থে এমন করছে? তৃতীয়, উনি এমন অদ্ভুত কেন? চোখে লেন্স লাগান কেন? উনি কি সবসময় এমন লেন্স পরে থাকেন? চতুর্থ, ওনার ঘরে গোপন কক্ষের প্রয়োজনীয়তাই বা কেন? পঞ্চম, উনি কিছু করেন না পেশাগত দিক থেকে, তাহলে ওনার শরীরে ফরমালিনের গন্ধ কেন? ফরমালিন তো মরা বস্তু সংরক্ষণের কাজে ব্যবহার করা হয়। কথাটা ভেবে নূর আর বেশি কিছু ভাবতে পারল না। ও যতদূর ভেবেছে তাতে ওর মনের মাঝে এক অজানা ভয় ঢুকে গেছে। আয়াসকে নিয়ে জানার কৌতূহল বাড়ছে। দুদিনে মানুষটাকে যতদূর চিনেছে সে অনেক রহস্যময়, আর এত সহজে নূরের কাছে ধরা দেবে না। নূর অস্থিরতায় পায়চারি করতে লাগলো। বিড়বিড় করে একটা কথায় বারবার বলতে লাগলো, জানতে হবে, আমাকে জানতেই হবে যে উনি আসলে কে। উনি কি করেন, নিজেকে নূরের সামনে এমন অদ্ভুত প্রমাণ করছে বা কেন? আসলে কি উনি এমন অদ্ভুত ব্যক্তিত্বের? অনেক ভেবেও কোনো উত্তর পেল না দেখে নূর বিরক্ত হয়ে বিছানায় বসে পড়ল। মাথায় হাত দিয়ে বসে আছে নূর। হঠাৎ কিছু একটা এসে ওর গায়ে পড়তেই ও চমকে গেল। পাশ ফিরে তাকিয়ে দেখলো একটা কাগজের বানানো ছোট প্লেন। নূর সেটা হাতে নিয়ে উল্টে পাল্টে দেখতেই
চোখ পড়ল যেটাতে কোনো ছবি খুব স্পষ্টভাবে প্রিন্ট করা আছে, যা কাগজটার সম্পূর্ণ ভাঁজ না খুললে বোঝা সম্ভব না। নূর দ্রুত কাগজটা খুলতেই দেখলো দুটো চোখের ছবি রয়েছে, একটা ঘন বাদামি আর একটা হালকা বাদামি। তার নিচে লেখা আছে, চোখের বিন্যাস দেখে বোঝা মুশকিল কে আসল আর কে ছদ্মবেশী। লেখাটা নূরের কাছে সম্পূর্ণটা ধাঁধার মতো লাগলো। কিছুই বুঝলো না লাইনটা পড়ে, তাই আরও বেশ কয়েকবার পড়লো, তবুও লাভ হলো না। এটা দেখে কাগজটা দুমড়ে মুচড়ে ফেলে দিয়ে বলল, আপনার ব্রেন ঠিক কতটা শার্প মিস্টার আয়াশ, আমি তো জানতে চাই এত নিখুঁত কাজ। আয়াসের বাবা হুইল চেয়ারে বসে আছেন, আর ওনার সামনে সোফাতে হেলান দিয়ে চোখ বন্ধ রেখে ভাবলেশীনভাবে বসে আছে আয়াস। আয়াসের বাবা তিনি তার মুখ থেকে চিন্তার রেশটা হালকা কাটিয়ে বললেন, বৌমা দেখতে কেমন রে? তোর খালামলি বললেন যে বৌমা নাকি মাশাল্লাহ। আয়াস চোখ বন্ধ রেখেই বলল, একটা মানুষ যেমন দেখতে হয় তেমনই, ধরতে গেলে মানুষই। উনি আয়াসের এমন উদাসীন কথাবার্তা শুনে বললেন, এসব কি কথা আয়শা? সে তোমার বউ, তোমার বাকিটা জীবনে চলার সাথী, নাকি শুধুমাত্র তুমি পুরনো কথা রাখতেই তাকে বিয়ে করেছো? তোমার তার প্রতি কোনো অনুভূতি নেই? কোনটা? লেন্স পড়লে আমাকে একটু অদ্ভুত দেখায়, তাই না? উনি পুনরায় বিরক্তিমাখা ভঙ্গিতে বললেন, আমি তোমাকে কিছু জিজ্ঞেস করছি আয়াস। আয়াস এবার ওর জায়গা ছেড়ে উঠে জানালার পর্দাটা সরিয়ে বলল, কতদিন আর এভাবে নিজেকে আড়াল করে রাখবে? আয়াসের বাবা রুগ্ন কণ্ঠে জবাব দিলেন, তুমি তো জানোই সব, তাহলে আবার জিজ্ঞেস করছো কেন? যেদিন সে ফিরবে সেদিন। আয়াস একটা মুচকি এসে টেবিলের ওপর থাকা বইটা হাতড়াতে বলল, আমারও সেম। তুমি খুব ভালো করেই জানো যে আমি কি চাই, তাই যেদিন আমিও সুখের আলো দেখব সেদিন সেও আমার সাথে সুখের আলো দেখবে। তবে তাকে কষ্ট দিতে আমার বেশ ভালো লাগে, আমার নিজের যেন অদ্ভুত এক পৈশাচিক আনন্দ লাগে। সবাইকে তোমার এই জীবনের জটিল ঘটনা চক্রের সাথে জড়িও না আয়াস। সে একটা মেয়ে, তারও মন বলে একটা জিনিস আছে। বারবার কষ্ট পেতে পেতে মানুষ কঠিন হয়ে যায়। আজ তোমার মাকে আমি এমন কষ্ট দিলে তুমি সহ্য করতে পারতে? মুহূর্তেই আয়াস ভয়ঙ্কর কণ্ঠে বলল, কিন্তু সে নেই তো। আয়াসের চোখের কোণে জল জমে আসছে ধীরে ধীরে। উনি মাথাটা নিচু করে নিলেন আর নরম কণ্ঠে বললেন, মেয়েরা হয় ফুলের মতন, তাদেরকে কষ্ট দিতে নেই, এই কথাটা মাথায় রেখো। তখনই আয়াস একটা মুচকি হেসে বলল, 2H2 + O2 = 2H2O। হাউ ইজি! যদি সব রহস্য যদি জলের মতো সহজ হতো, তাহলে একটা সমীকরণ প্রতিষ্ঠা করতে কোনো অনুঘটকের প্রয়োজন হতো না। কথাটা বলে আয়াস বেরিয়ে এলো। ব্যাগে এত জামা কাপড় নিলে যে, সারা জীবন থাকার জন্য যাচ্ছ নাকি আপুসোনা? খানিকটা রসিকতা করে বলল আয়াস। নূর আয়াসের কথাটা শুনে কানে নিল না। ও যদি এখন বেফাস করে কোনো কথা বলে ফেলে আর তাতে যদি আয়াস রেগে গিয়ে যেতে না করে দেয়, তাহলে ওর আনন্দটাই মাটি হয়ে যাবে। তাই কষ্ট করে কথাগুলো হজম করে নিল নূর। আর সোফা থেকে উঠে বিছানার উপর থেকে নূরের ট্রলিটা মেঝেতে ফেলে দিয়ে নূরের কোমরটা জড়িয়ে ধরে ওর কাছে আনলো। আচমকা এমন হওয়াতে নূর চমকে গেল। আয়াসের শরীরের সাথে মিশে আছে নূর। আয়াস নূরের মুখের উপর আশ্রয় পড়া চুলগুলো হাত দিয়ে ওর কানের পাশে গুজে দিয়ে বলল, এই আপুসোনা, এত দূরে দূরে থাকো কেন বলো তো? কাছে আসতে ইচ্ছে করে না বুঝি? নূরকে নিজের হাতের বাঁধনের মাঝে আবদ্ধ করে অদ্ভুত এক দৃষ্টি নিয়ে তাকালো। নূর ওর দুহাত দিয়ে আয়াসের থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করতেই হঠাৎ আয়াস রেগে গিয়ে নূরের গলায় একটা কামড় বসাতেই নূর ফুপিয়ে কেঁদে উঠল। আয়াস দেখল নূরের কাঁধে কামড়ানো জায়গায় ওর দাঁতের ছাপ বসে গেছে। তা দেখে মুচকে এসে নূরের গলায় আর গভীরভাবে ঠোঁট ছোঁয়াতে নূর এবার কেঁদেই ফেলল। আয়াস নূরকে জড়িয়ে ধরে আছে, ছাড়ার নাম গন্ধ নেই। তা দেখে নূর কাঁদতে কাঁদতে বলল, এ কেমন অত্যাচার! আয়াস ওকে জড়িয়ে ধরে হাসতে হাসতে বলল, তোমাকে কষ্ট দিয়ে তারপর কাছে টেনে নেওয়াটাও আমার কাছে একটা নেশার মতো। কজ ইউ আর অ্যালকোহলিক, বুঝলে আপুসোনা? কথাটা বলে নূরকে ছেড়ে দিয়ে নূরের দিকে আর দ্বিতীয়বার না তাকিয়ে বেরিয়ে গেল।
নূর ওর দু হাতের তালু দিয়ে বাচ্চাদের মতো ঠোঁট উল্টে দু চোখ মুছে ফ্লোর থেকে ট্রলি আর জামা কাপড়গুলো তুলল। ও বাসা থেকে আয়েশদের বাসাতে আসার সময় নূর ওর সাথে ওর মায়ের ছবির একটা ফটো ফ্রেম এনেছিল। নূর ট্রলিটা তুলতেই দেখলো ফ্রেমটা ভেঙে গেছে, কিন্তু ওর মায়ের ছবিটা অক্ষত অবস্থায় আছে। নূরের চোখ থেকে টপ টপ করে জল গড়িয়ে পড়ল। মানুষটা তো আঘাত কেন দেয়? কি এমন শত্রুতা ওর সাথে তার? আয়েশ ড্রাইভ করছে আর তার পাশে বসে আছে নূর। এখনো সন্ধ্যা হয়নি, সবেমাত্র সূর্যের রক্তিম আভা দেখা দিতে শুরু করেছে। আকাশটা লাল কমলা রঙে রঞ্জিত হয়ে আছে। নূর আকাশের দিকেই তাকিয়ে আছে অপলক দৃষ্টিতে। এই শহরে বিকালবেলার সৌন্দর্য উপভোগ করার জো নেই। যদি কখনো কোনো ঝিল বা লেকের ধারে গিয়ে পুরো বিকালটা কাটানো যায়, তাহলে বোঝা যাবে যে প্রকৃতিটা আসলে কতটা সুন্দর, কতটা নিখুঁতভাবে তা সৃষ্টি করেছেন সৃষ্টিকর্তা। মাঝে মাঝে রক্তিম আলোর ছটায় ঢাকা আকাশে পাখিদের উড়ে যাওয়ার ঘটনা বিরল, তবুও মাঝে মাঝে দেখা যায়। তারা হয়তো তাদের গন্তব্যে ফেরার সুদীর্ঘ পথটা প্রায়শই পরিবর্তন করে। তাদেরও ঘুরতে ইচ্ছা হয় এই শহর দিয়ে, উঠে যেতে ইচ্ছে করে এই শহরের বুকে। নূর বরাবরই খুব প্রকৃতিপ্রেমী। আগে সুযোগ পেলেই ওর ভাইয়ার ক্যামেরাটা নিয়ে ছাদে গিয়ে কত ছবি তুলে তা ক্যামেরাবন্দি করত, কিন্তু এখন সেই সুযোগ আর নেই। সময় বদলায়, বদলায় মানুষজন, বদলায় তাদের অঙ্গভঙ্গি, বদলায় তাদের স্বভাব। বাইরের দিকে বেশি মনোযোগ সহকারে তাকিয়েছিল নূর। হঠাৎই আয়েশের বিষাদময় কণ্ঠস্বর শুনে আয়েশের দিকে তাকাতে বাধ্য হলো। সামনের দিকে তাকিয়েছে আয়েশ আর বলছে, এই সেই রাস্তা আপু সোনা? আয়েশের এমন আধা খাপসা কথা শুনে নূর বিরক্ত হলো। পুনরায় নিজের কাজে মনোযোগ দিতে গেলে আবার আয়েশ বলে উঠল, যেখানে সবাই হুট করে গুম হয়ে যায়। আয়েশের কথার শেষের অংশটুকু শুনে নূরের বুকের ভেতর ধক করে উঠল। না চাইতেও অবাক হয়ে আয়েশের দিকে তাকাতেই আয়েশের চোখের দিকে গভীরভাবে নজর দিল। চোখ দুটি লেন্সবিহীন অপরূপ সুন্দর। আগে কখনো নূর কোনো পুরুষের চোখের মায়ায় পড়েনি। আয়েশের চোখের মায়ায় পড়েছে সে। একবার তাকালে তাকিয়েই থাকতে ইচ্ছা হয়। আসলে চোখ দুটো অনেক রহস্যের অধিকারী, তাই হয়তো বড্ড সেই রহস্যগুলোকে সমাধান করতে ইচ্ছা হয়। আয়েশ নূরকে অবাক করে বলল, তোমাকে একদিন আমিও গুম করে দেব, কি বলো? নূর শুকনো ঢোক গিলে বলল, আপনি গাড়ি থামান, আমি নামবো, প্লিজ গাড়ি থামান। আয়েশ উদ্ভট একটা হাসি দিয়ে বলল, এত ভয় পেলে চলে আপু সোনা? এত ভয় পেলে তো মজা নেই। নূর মিনতি সুরে বলল, আপনি গাড়ি থামান প্লিজ, আমি নামবো। আপনি কোনো মানুষ না, আপনি ভ্যাম্পায়ার অথবা মানুষ রূপের ডেভিল। আপনি কখনোই কারোর ভালো করতে পারেন না, আপনি অদ্ভুত একজন। আয়েশ হুট করে গাড়ি থামিয়ে দিয়ে বলল, যাও, ইউ ক্যান লিভ নাও। নূর গাড়ির দরজা খুলতে গিয়েও পারল না, সেটা লক করা বাইরে থেকে। নূর ভয়ার্ত চোখে আয়েশের দিকে তাকালো। ভয়েও ঘেমে নেই একাকার। আয়েশ নূরের দিকে তাকিয়ে থেকে বলল, তুমি পালাতে চাইছো? নাও, আই উইল কিল ইউ। বলে হাতের দিকে থাকা ছুরিটা নূরের দিকে ছুড়ে দিতেই নূর চেঁচিয়ে উঠল। বিছানা থেকে ধড়ফড়িয়ে নেমে এলো নূর। আয়েশ ওর পাশেই ঘুমাচ্ছে। আয়েশকে দেখে ওর শরীরটা থরথর করে কাঁপছে। ঘুমন্ত মুখে মানুষটাকে কতটা নিষ্পাপ লাগছে, কিন্তু ওর স্বপ্নে মানুষটা কত ভয়ঙ্কর, কি সাংঘাতিক, কত সহজে ওকে মারতে চাইছিল। নূর মাটিতে হাঁটু ভাঁজ করে বসে আছে আর ফুপিয়ে উঠছে বারবার। সারা শরীর ঘেমে নিয়ে একাকার। লুকিয়ে লুকিয়ে চোখ পিটপিট করে মাঝে মাঝে আয়েশের দিকে তাকাচ্ছে। হঠাৎ আয়েশ ঘুমের ঘরে ওর পাশের জায়গাটা খানিকক্ষণ হাতড়ে দেখল, হয়তো নূরই খুঁজছে। হঠাৎ নূরের জায়গাটা শূন্য অনুভব হতেই আয়েশ চমকে উঠল। বিছানায় ধড়ফড়িয়ে উঠে বসল আর চিৎকার করে বলল, আপু সোনা। নূর আয়েশের কণ্ঠস্বর শুনে চমকে উঠল। মানুষটা ঘরের অন্ধকারে ওকে এখনও খুঁজে পায়নি, তবুও ঘরের মধ্যে জ্বলতে থাকা মরিচবাতির আলোতে নূর তাকে স্পষ্ট দেখতে পাচ্ছে। তার চোখে কোনো কিছু মূল্যবান জিনিস হারিয়ে যাওয়ার বেদনা। তার চোখ জোড়া ছলছল করছে। এর থেকে আর বেশি কিছু দেখতে পারল না নূর। তার আগেই ঘরের আলো জ্বলে উঠল। হঠাৎ একসাথে অনেক আলো চোখে পড়ায় নূর চোখ বন্ধ করে নিল। আয়েশ এসে নূরের পাশে হাঁটু গেড়ে নূরের কাঁধে কাঁপা কাঁপা হাত রেখে বলল,
এই আপু সোনা, তুমি এখানে কি করছো? আমি না তোমাকে খুঁজছি। কি করছো তুমি এখানে? নূর ধীরে ধীরে চোখ তুলে আয়েশের দিকে তাকালো। মুখের ওপর আশ্রয় পড়া চুলগুলো ঘামে ওর মুখের সাথে লেপটে গেছে। আয়েশের দিকে তাকালো নূর। এখন আয়েশের চোখগুলো অতি স্বাভাবিক। আয়েশ এবার নূরের দুগালে হাত রেখে হঠাৎই নূরকে আঁকড়ে ধরে বলল, এই আপু সোনা, আমি ডেভিল বলে তুমি আমার থেকে পালাতে চাও? বলো, এমন করো কেন? তুমি কি জানো না, তুমি আমার জীবন থেকে হারিয়ে গেলে আমি আমার বাকিটা জীবন বাঁচার মনোবল হারিয়ে ফেলবো? হঠাৎ আয়েশের মুখ থেকে এত হৃদয়স্পর্শী কথা শুনে আর আয়েশের শরীরের সংস্পর্শে এসে নূর ভাবল যে আয়েশ ওর ক্ষতি করার জন্য ওর এত কাছে এসেছে। তাই সহ্য করতে না পেরে আর ভয়ে আয়েশকে ধাক্কা মারল শরীরের সব শক্তি দিয়ে। ধাক্কা খেয়ে আয়েশ খানিকটা দূরে ছিটকে পড়ল। অদ্ভুতভাবে আয়েশ খুবই স্বাভাবিক। তার মুখে নেই কোনো রাগের আভা, আর নেই কোনো হিংস্রতা। আয়েশ নিজেকে সামলে নিয়ে নূরের কাছে গিয়ে বলল, এই কি হয়েছে তোমার? এমন করছো কেন আপু সোনা? কোন কারণে ভয় পেয়েছো? নূর এবার মুখ খুলল। দূরে সরে যান আপনি। আপনি কখনোই আমার ভালো চান না। আমাকে আপনি মারতে চান। আপনি মানুষ নন, আপনি অন্য কিছু। আপনি মানুষ রূপী ডেভিল। আর একটু হলেই তো আমাকে। কথাটা বলতে যাবে তার আগেই আয়েশ নূরের ঠোঁট দুটো আঙুল দিয়ে চেপে ধরল। ইস, আর একটাও কথা না। আর যাই হোক, তোমাকে মেরে ফেললে আমি কখনো নিজেকে এত বড় আঘাত দেব না। পাগলেও নিজের ভালোটা বোঝে, আর আমি তো ডেভিল, তাই এই কথাটা কখনো মুখেও আনবে না। কথাটা বলে নূরকে ফ্লোর থেকে কোলে তুলে নিল। নূর আয়েশের দিকে তাকিয়ে আছে। তার চোখের ভাষা খুব স্বাভাবিক আর খুব স্পষ্ট, যেখানে নূর কোনো ভয় ছাড়া ভালোবাসা দেখতে পাচ্ছে। তাহলে এটা কি নিছকই ওর চোখের ভুল? কথাগুলো ভাবতে ভাবতে নূর অন্ধকার রুম অনুভব করলো। আয়েশ ওকে বিছানাতে শুয়ে দিয়ে লাইটটা নিভিয়ে দিল। আয়েশ ওর দিকে এগিয়ে আসছে। নূরের কেমন একটা অনুভূতি হচ্ছে, যা কখনো বলে প্রকাশ করা যাবে না। এমন একটা অদ্ভুত চরিত্রের মানুষের এমন রূপটা যেন নূর মানতে পারছে না। আয়েশ ওর কাছে ভীষণ কাছে। নূর উঠে যেতে নিলে আয়েশ নূরের হাত জোড়া মুঠিবদ্ধ করে নিল। এইভাবে কেন পালিয়ে যাও আপু সোনা? তুমি কি এটা জানো না যে তুমি যতটা পিছিয়ে যাবে আমি ঠিক ততটাই দরকার হলে তারও বেশি তোমার দিকে এগিয়ে যাব? তাই তোমার এই চঞ্চলতাটাকে কমাতে শেখো, নয়তো আমার চঞ্চলতাতে তুমি অস্থির হয়ে পড়বে। যখন তোমাকে কষ্ট দেব তখন মুখ বুজে কষ্টটাকে গ্রহণ করবে, আর যখন ভালোবাসবো তখন সেই ভালোবাসাটাও মুখ বুজে মেনে নেবে। কিন্তু কখনো আমার প্রতি তোমার অনুভূতি ব্যক্ত করার মতো ভুল একটিবারও করবে না। নূর কিছু বলতে যাবে, তার আগেই আয়েশ ওর ঠোঁট জোড়া দখল করে নিল। আজ কোনো রকম কোনো অস্বাভাবিকতা ছাড়াই আয়েশ নূরকে ভালোবাসছে। আয়েশ তার নেশাতে ডুবে যাচ্ছে। তার ভাষায়, তুমি আমার প্রিয় নেশা। কালকে রাতে নূরের বাসায় এসেছে আয়েশ আর নূর। মায়াও এই বাসাতে আছে। সব রান্নাবান্না ওই করেছে। নূরের প্রতি মায়া খারাপ আচরণ করলেও আয়েশের প্রতি তেমন কোনো খারাপ আচরণ করেনি। নূর আয়েশের প্রতি মায়ের ব্যবহারগুলো লক্ষ্য করছে। এখনো অবধি খারাপ ব্যবহার করেনি। নূর একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। আর যাই হোক, আয়েশের প্রতি তো মায়ের ঘৃণাটা নেই, না হলে নতুন জামাইয়ের সাথে খারাপ ব্যবহার জিনিসটা বড্ড দৃষ্টিকটু। নূর ওর ঘরে যেতেই হঠাৎ ওর বাবার ঘরের সামনে গিয়ে থেমে গেল। সেই ঘরে আয়েশ, নূরের ভাইয়া আর নূরের বাবা তিনজন মিলে গল্প করছেন। আয়েশ আর নূরের ভাই বেশি কথা বলছেন। নূরের বাবা আরাফাত সাহেবের মুখে বিরক্তির ছাপ স্পষ্ট। হঠাৎই আয়েশ প্রশ্ন করে উঠল, আচ্ছা ভাইয়া, আপনার আম্মু কোথায়? তাকে তো দেখছি না। নূরের ভাইয়া কিছু বলতে যাবে, তার আগেই আরাফাত সাহেব ঝাঁঝিয়ে বললেন, ও অদ্ভুত প্রশ্ন কেন করো? তুমি কি জানো না যে সে মারা গেছে? আয়েশ কৌতূহলী হয়ে বলল, তা কবে আর কি করে মারা গেছেন উনি? নূরের ভাইয়া বলে উঠল, কি করে মারা গেছেন জানি না, তবে আমার নানুর বাসা যাওয়ার পথে সম্ভবত কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হয়। আর আয়েশ বলে উঠল। তারপর? আরাফাত সাহেব বলে উঠলেন, তারপর আর কি? তারপর মা গেছেন। আয়েশ একটু গাঢ় কণ্ঠে বলল, এত উত্তেজিত হচ্ছেন কেন? স্বাভাবিক কণ্ঠে বলুন। উনি একটু থতমত খেয়ে বললেন। আয়েশ মুচকি এসে বললেন, স্কিপ দিস টপিক। উনি মারা গেছেন, এটাই বড় সত্য, তাই না আঙ্কেল?
আরাফাত সাহেব রাগী চোখে তাকিয়ে বেরিয়ে গেলেন। নূর তাড়াতাড়ি করে ওর ঘরে চলে গেল। নূর ঘরে গিয়ে বিছানার উপর বসে ভাবলো, আমার তো নানার বাসায় নেই, থাকলে সেটা কোথায়? কই আম্মু? বাবা তো কখনো বলেনি, কিন্তু কেন? সারাদিন নূর আর বেশি কিছু ভাবেনি। কালকে ওরা আয়েশের বাসায় ফিরে যাবে, সেই জন্য রাত্রেবেলা খাওয়ার শেষে নূর ওর বাবার ঘরে গেল। উনি ফোনে উচ্চস্বরে কারোর সাথে কথা বলছিলেন। তখন আচমকায় নূর ঘরে ঢুকতেই উনি একটু ভড়কে যান। ফোনটা অত্যন্ত ব্যস্ততার সাথে কেটে দিয়ে নূরকে জিজ্ঞাসা করেন, কিরে মা, এত রাতে তুই এখানে যে? নূর ঘরে ঢুকে ওর বাবার দিকে তাকিয়ে বলল। একটা প্রশ্ন করব, তোমাকে উত্তর দেবে? উনি ভাঙা ভাঙা কণ্ঠে বললেন, হ্যাঁ বল না। আমার যে নানুর বাসা আছে, তুমি তা আগে কখনো সে বিষয়ে কিছু বলনি তো। এমনকি আমার মামা আছে, সে কথাও কখনো জানাওনি, কিন্তু কেন? নূরের বাবা বেশ কিছুক্ষণ গালে হাত দিয়ে দাঁড়িয়ে রইলেন। তারপর গলা পরিষ্কার করে বললেন, শুনবি কেন বলিনি? নূরের এবার খানিকটা হলেও খারাপ লাগলো যে তার বাবা তার থেকে কথাগুলো লুকিয়েছে। তাই খানিকটা অভিমানী সুরে বলল। বলো। উনি রকিং চেয়ারে ধপ করে বসে পড়লেন আর দুলতে লাগলেন। নূরকে বসতে বললেও নূর বসল না। তোর মা আর আমি ভালোবেসে বিয়ে করি। তোর নানুর বাসায় সবাই ছিল সমাজের উচ্চবিত্ত মানুষ, সহজ ভাষা বললে খানদানি পরিবার। তখনকার দিনে, এমনকি এখনও এই রীতি মানা হয় যে খানদানি বংশের মাঝেই আত্মীয়তা গড়ে উঠবে, মানে খানদানি বংশের ছেলের সাথে খানদানি বংশের মেয়ের বিয়ে হবে। কিন্তু আমি ছিলাম সাধারণ পরিবারের ছেলে, তাই তারা আমাকে মেনে নেয়নি। তোর মা আমাকে ভালোবেসেছিল, শুধু কোনো জাতপাত বিচার করেনি। তাই হয়তো 30টা বছর আমরা একসাথে থাকতে পেরেছিলাম। যাই হোক, আমরা পালিয়ে বিয়ে করি, নয়তো তারা আমাদেরকে মেনে নিত না। আর এই খবর চারিদিকে ছড়িয়ে পড়তেই তোর নানুর বাসার সকলেই আত্মসম্মানে লাগে। তাই তারা তোর মাকে নিজেদের মেয়ে বলে অস্বীকার করে এবং সবাই তেমনই ব্যবহার করতে থাকে। এই কথা শুনে তোর মা খুব কষ্ট পেয়েছিল, তাই আর কখনো তাদের কাছে ফিরতে চায়নি। তাই আমিও তোর মাকে আর জোর করিনি। কয়েক বছর পর আমাদের মনে হলো যে আমাদের সব কিছু অগোছালো সম্পর্ক ঠিক করা উচিত, কোনো মনোমালিন্য না রাখায় যেও। তাই আমরা ঠিক করি তাদের কাছে গিয়ে ক্ষমা চাইব। তোর মা তাদের কাছে ক্ষমা চাইতে গেলে তারা পুনরায় অস্বীকার করে। রাস্তায় ফিরতে ফিরতেই অ্যাক্সিডেন্ট হয়। তোর মামা বাড়ির লোকজন তোর মায়ের মৃতদেহ আমাদের কাছে দিয়ে নিষ্ঠুর মতো চলে যায়। তাই আমি তোদের এ কথা কখনো জানাতে চাইনি। কথাগুলো শুনে নূরের চোখ দিয়ে টপ টপ করে জল গড়ালো। মানুষ কি করে এতটা নিষ্ঠুর মতো আচরণ করতে পারে, তাও আবার জাতপাত বিচার করে? নূর চোখের জল মুছে কঠিন সুরে বলল, তাদের ঠিকানা কোথায় বাবা? কোথায় থেকে তাদের মতো মানুষের দেখা মিলবে? উনি কাঁদো কাঁদো হয়ে বললেন, সেটা তুই জানতে চাস না মা, আমি তোকে বলতে পারবো না। আমি চাই না তাদের মতো মানুষের ছায়া তোর উপর পড়ুক। আমাকে ক্ষমা কর। নূর বেরিয়ে গেল রুম থেকে। ওর মায়ের কথাগুলো বারবার কানে বাজছে। কতটা খারাপ ওর মায়ের বাসার লোকজন। নূর রুমে যেতে দেখলো আয়াস হাতের উপর মাথা রেখে ঘুমিয়ে আছে। নূরের চোখটা আয়াসের উপর আটকে গেল। কতটা নিষ্পাপ দেখতে লাগছে ওকে। সারাদিন আয়াস কোনো খারাপ ব্যবহার করেনি। নূর গিয়ে চুপিসারে আয়াসের পাশে গিয়ে শুয়ে পড়ল। আয়াসের দিকে ফিরে ঘুমায় না নূর। আয়াসের দিকে তাকালেই ওর কেমন একটা অস্বস্তিমাখা অনুভূতি হয়। চোখটা বন্ধ করে ঘুমানোর চেষ্টা করতে এই পিঠে আয়াসের ঠোঁটের ছোঁয়া পেয়ে শাড়ির আঁচলটা শক্ত করে চেপে ধরল নূর। চোখ মুখ খেসে শুয়ে আছে। ও এখন কোনো রকম বিরক্তি প্রকাশ করলেই আয়াস আরও পেয়ে বসবে, তাই কোনো রেসপন্স না করাই ভালো ভেবে চুপ করে রইল। ধীরে ধীরে আয়াসের ঠোঁটের ছোঁয়া নূরের সমগ্র পিঠ ছাড়িয়ে গলায় নেমে আসলো। নূর চুপ করে আছে, কোনো সাড়া শব্দ নেই ওর। আয়াস নূরকে নিজের দিকে ফিরিয়ে বলল, এতটা সহ্য ক্ষমতা তুমি কোথা থেকে পেলে আপু সোনা? এমন করলে যে আমারও তোমাকে ভালোবাসার ইচ্ছেটা দ্বিগুণ হয়ে যাবে, তা কি তুমি জানো? কথাটা শুনতেই নূর চোখ খুলে ফেলল। আয়াসের এই পরিমাণ লাভ টর্চার ও সহ্য করতে পারে না, সেখানে দ্বিগুণ ভালোবাসা কিভাবে সহ্য করবে ও? কথাটা ভাবতেই ভয়ে চোখ খুলে ফেলল। আয়াস নূরের কাণ্ড দেখে হাসতে লাগলো। নূর ভাবছে যে চোখটা খুলে কি ও নিজের পায়ে নিজে কুড়াল মারল। আয়াস নূরের নাকটা টেনে দিয়ে বলল,
কি ভয় পেয়ে গেলে আপু সোনা? নূর উঠতে যেতে নিলেই আয়াস নূরকে বিছানার সাথে চেপে ধরে বলল, শুয়ে শুয়ে রিল্যাক্সে কথা বলো, এত ব্যস্ত হচ্ছ কেন? আমি তো আছি, তাই না? নূর ওর কাপা কাপা ঠোঁট দুটো নাড়িয়ে বলল। মানে? আয়াস অনীহা নিয়ে বলল, আগে বলো, এতক্ষণ আমাকে ছেড়ে কোথায় ছিলে? বলেছি না আমার সাথে ছায়ের মতো থাকবে, কি বলিনি? নূর ভয়ার্থ কণ্ঠে বলল। জি, বাবার ঘরে গিয়েছিলাম। আয়াস স্বাভাবিক ভঙ্গিতে বলল। কেন? কেন আবার এমনি? ও আচ্ছা, বুঝেছি, তুমি বলবে না। যাই হোক, তাহলে চলো, তোমাকে ভালোবাসি। এই না না না, বলছি বলছি। ভয়ে ভয়ে বলল নূর। আয়াস মুচকে এসে বলল। হ্যাঁ বলো। নূর ভয়ে ভয়ে আয়াসকে সব বলে দিল। আয়াস নূরের সব কথা শুনে ক্লান্ত ভঙ্গি নিয়ে নূরের পেটের উপর মাথা রাখতেই নূর বলে উঠল। সরে যান, আমার কাতুকুতু লাগছে। হুট করে আয়াস সরে গিয়ে নূরের মুখের কাছে মুখ নিয়ে গিয়ে বলল। তুমি ওনার কথা বিশ্বাস করেছো? নূর অবাক হয়ে বলল। না বিশ্বাস করার কি আছে? আয়াস নূরের গালে ঠোঁট ছোঁয়াতে ছোঁয়াতে বলল।